করোনা ভাইরাসের বাংলাদেশের সর্বোচ্চ আক্রান্তের দিনে আমরা সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা গুনেছি। এরই মধ্যে লকডাউন শিথিল হয়েছে অনেক জায়গাতেই। আমরা দেখেছি রাস্তাঘাটে মানুষ স্বাভাবিক জীবনযাপন করার চেষ্টা করছে, কিন্তু আসলে স্বাভাবিক জীবনযাপনের চেষ্টা কতটুকু বাস্তবসম্মত হয়েছে সে নিয়ে প্রশ্ন তো অনেক দিন ধরেই আছে। এবং আজকে বা গতকালকের পরিসংখ্যানে কিন্তু এই সংখ্যাটি আরও অনেক বেশি বড় প্রশ্নবোধক চিহ্ন তৈরি করেছে। এবং করোনাকালীন এই সংকটের বাস্তবতায় আমরা মানুষের মধ্যে দুটি সত্তাকে পাশাপাশি খুব বড় করে দেখেছি। একটি হচ্ছে মানুষের মানবিক সত্তা, অন্যটি মানুষের অমানবিক সত্তা। মানবিক সত্তায় দেখেছি আমরা অনেক মানুষ যারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পরিচয়ের বাইরে গিয়ে মানুষের জন্য কাজ করছেন, মানুষের মরদেহ দাহ থেকে শুরু করে দাফন থেকে শুরু করে মানুষের পাশে দাঁড়িয়েছেন। আবার অনেক ক্ষেত্রে দেখেছি পিতা তার পুত্রকে স্বীকার করছেন না, বাবার লাশ পড়ে আছে রাস্তায় কিন্তু সৎকারের কেউ নেই। দেখেছি আমরা স্বামীকে ঘর থেকে বের করে দিয়েছেন সন্তান এবং তার মা মিলে। এবং এই অমানবিকতার বাংলাদেশকে কিন্তু আমাদের সামনে আমরা ফুটে উঠতে দেখেছি। আসলে করোনা আমাদেরকে কোন শিক্ষা দিচ্ছে? আমাদের ভেতরে যে মানবিক সত্তা সেটিকে জাগিয়ে তোলা, নাকি আমাদের ভেতরে যে অমানবিক সত্তাটি আছে সেটিকে আরেকটুখানি উস্কে দেওয়া? এই প্রসঙ্গ নিয়ে আজকে কথা বলতে চাই। করোনা যুদ্ধের বাংলাদেশের যে বাস্তবতা, সেখানে মানবিকতা আসলে কোথায় দাঁড়িয়ে আছে, বা প্রত্যেকটি মানুষের কোন কাজগুলো করা দরকার, এবং তার পাশাপাশি লকডাউন শিথিল করা, হার্ড ইমিউনিটির পথে হাঁটা, এটি কি আমাদের জন্য বড় কোনো সমাধান কিনা? আপনাদের সঙ্গে আছি আমি আশিকুর রহমান শ্রাবণ, এবং সামাজিক দূরত্বের কথা মাথায় রেখে আমাদের সঙ্গে যারা যারা যুক্ত আছেন প্রত্যেকের জায়গায় যুক্ত আছেন, তাদের সঙ্গে প্রথমে আপনাদেরকে আলাপ করাতে চাই। আমাদের সঙ্গে আছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, তিনি আইনজীবী, তাকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়। আমাদের সঙ্গে আছেন ব্যারিস্টার আহসান হাবিব, তিনিও পেশায় আইনজীবী, তাকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমাদের সঙ্গে আছেন ডাক্তার আবুল হাসনাত মিল্টন, চেয়ারম্যান ফাউন্ডেশন ফর ডক্টর সেফটি অ্যান্ড রাইটস, তিনি আমাদের সঙ্গে যুক্ত আছেন অস্ট্রেলিয়া থেকে, তাকেও স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন ডক্টর তৌফিক জোয়ারদার, জনস্বাস্থ্য এবং জনব্যবস্থাপনা বিশেষজ্ঞ, আপনাকেও আমাদের সঙ্গে আলোচনায় স্বাগত জানিয়ে যুক্ত করছি। এবং যারা টিভি সেটের সামনে আছেন তারা তো আমাদের সঙ্গে আছেনই, এবং যারা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আছেন তারা চাইলে নিউজ 24-এর ভেরিফাইড ফেসবুক পেজে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন, এবং আমরা ইউটিউব চ্যানেলও অনুষ্ঠানে সরাসরি সম্প্রচারিত করছি। আমরা কথা বলতে চাই করোনা যুদ্ধে হারিয়ে যাওয়া মানবতা আমরা কিভাবে ফিরে পেতে পারি, এবং তার পাশাপাশি আসলে রাষ্ট্র, সরকার বা অধিদপ্তরগুলো যে সিদ্ধান্তগুলো নিয়েছে এবং মাঠ পর্যায়ে যে বাস্তবায়নগুলো হচ্ছে সেটি কতটুকু যৌক্তিক পর্যায়ে আছে এই সময়ে। আমরা ব্যাসে সুমন আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। আপনার কাছে আমাদের দুটি প্রশ্ন আছে। একটি প্রশ্ন হচ্ছে, আমরা তো ধীরে ধীরে বড় সংক্রমণের দিকে যাচ্ছি এবং যেটি বিজ্ঞানসম্মতভাবে আমাদের যাবারই কথা, কিন্তু এই বড় সংক্রমণের পথে যাওয়ার পথে আমরা যে পদক্ষেপগুলো নিলাম সামাজিক দূরত্ব, শারীরিক দূরত্বকে মানার বা সেগুলোকে মেনটেন করা, সেটি আসলে ফেল করলো কিনা, এটি একটি প্রশ্ন। আর যে আলোচনা আমাদের কাছে আজকে খুবই প্রাসঙ্গিক সেটি হচ্ছে আমাদের মানবিকতা হারিয়ে আমাদের ভেতরে অমানবিকতাগুলো জেগে উঠছে কিনা এই সংক্রমণের সময়। আবার কেউ কেউ মানবিকতার প্রতিবহু হয়ে আমাদের সামনে দাঁড়াচ্ছে। ব্যাসের সময় আপনার মূল্যায়ন দিয়ে প্রথমে শুরু করতে চাই আলোচনা। ধন্যবাদ। আমি আপনার প্রথম প্রশ্নের যে প্রশ্নটাকে যদি ফেস করি, তাহলে ব্যাপারটা আপনি খেয়াল করে দেখবেন যে আমরা এই যে লকডাউনের কথা বলছেন, আইসোলেশনের কথা বলছেন, আমরা ফেল করছি কিনা, বা আমরা যেভাবে সামাজিক দূরত্বের কথা বলা হচ্ছে, তা আমাদের আসলে এই বাংলাদেশ এমন একটা জায়গা, এখানে আসলে এই ব্যাপারে সফল হওয়ার সম্ভাবনা প্রথম থেকে আমার কাছে মনে হয়েছে অনেক কম। আমাদের বেশিরভাগ মানুষগুলা জানেনই না যে আসলে লকডাউন, আপনি আইসোলেশন, এই যে টার্মগুলা, এগুলা থেকে আমরা অনেক দূরে। আমরা এই প্রথম মনে হয় বাংলাদেশের ইতিহাসে এই প্রথম আমরা এমন একটা টার্মগুলার মুখোমুখি হচ্ছি যেগুলা বাংলাদেশের মানুষ একদম পরিচিত না। আর আমাদের যে আপনি লকডাউন ফেল বলবেন বা আমরা পাস করবই কিভাবে, আমাদের তো ধরেন উন্নত দেশগুলাতে ওরা শুধু ধরেন সমস্যা হচ্ছে কি এদের করোনা ভাইরাস, আমাদের তো করোনা ভাইরাসের সাথে সাথে আমাদের অভাবে মরার যে একটা ভাইরাস, এটা আমাদেরকে প্রভাবিত করতেছে। আজকে আমি ভিডিওতে বলতেছিলাম যে দেখেন করোনা ভাইরাস, অভাব, মানে আমরা না খেয়ে থাকবো কিনা, তার উপর আবার বাড়ি ভাড়া যোগ হয়েছে। যে এই 2 মাসের বাড়ি ভাড়া ধরেন বেশিরভাগ মিডল ক্লাস ফ্যামিলির বাড়ি ভাড়া যোগ হয়েছে। এখন এই সবগুলা কুলায় উঠতে গেলে মানুষকে বের হতেই হবে। অ্যাপারেন্টলি দেখেন সরকারও কিন্তু, যারা লকডাউনের কথা বলছেন তারাও কিন্তু হাফ হার্টেড। তারাও বুঝতেছেন যে কোন বিবেচনায় আমি তাকে বলবো যে ঘর থেকে একদম বের হবেন না। ধরেন প্রশাসন যারা আছে, আর্মি বলেন বা পুলিশ আছে, তারাও কিন্তু জানেন অনেকটুকু, আমি বাজারে গিয়ে দেখলাম ওনারাও হাফ হার্টেড। কারণ একটা বাজারে প্রায় শত শত মানুষ বাইরে, দোকানগুলা অনেকগুলা দোকান খুলে গেছে। এখন এইরকম যখন মেজরিটি একটা সেকশন যখন এরকম না মানতে শুরু করে, তখন তো আসলে লকডাউন কার্যত ফেইলই করে। আর আরেকটি জিনিস হচ্ছে কি, আপনি যেটা বললেন এরকম সময়ে মানবতার কথা বললেন বা অমানবিকতার কথা বললেন, এটা কিন্তু একটা যুদ্ধক্ষেত্রেই কিন্তু আপনি এই যে দেশপ্রেমিক অথবা যারা দেশ বিরোধী এই ধরনের আবির্ভাব ঘটে।
তা আপনি দেখেন আমাদের বাংলাদেশে, প্রথমে আমি বলতে চাই যে সেক্টরটাকে নিয়ে কথা বলতে চাই, ধরেন মানবিকতার প্রশ্নে যদি বলেন, তাহলে প্রথমে কিন্তু মেইনলি আমরা ধরে নিয়েছিলাম যে এই যুদ্ধে প্রথমে একদম ফ্রন্ট লাইনে যারা প্রশংসার দাবিদার হবেন তারা হচ্ছেন গিয়ে ডাক্তার। তো আমার কাছে মনে হয়েছে যে ডাক্তারদের চেয়েও এগিয়ে গেছেন হচ্ছে গিয়ে আমাদের পুলিশ ডিপার্টমেন্ট। পুলিশ ডিপার্টমেন্ট দেখবেন প্রতিটা জায়গাতেই ফ্রন্টে ওনারা, কিন্তু আমি প্রথমে ভাবিই নাই যে ওনারা কোনো ফ্রন্ট যোদ্ধা হবেন। এখন কিন্তু ডাক্তারদের চেয়ে এগিয়ে গেছেন কিন্তু ফ্রন্ট যোদ্ধা পুলিশরা। তার উপর আবার প্রাইভেট লেভেলে দেখবেন যে অনেক লোকজন আছে প্রবাসীরা। এই ক্ষেত্রে কিন্তু প্রবাসীরা দেখেন এই প্রথম প্রবাসীরা নিজেরাই বিপদে আছেন। প্রবাসীরা যে ধরেন নিউ ইয়র্ক বা আমেরিকা বা বিভিন্ন দেশে ইউরোপিয়ান কান্ট্রিজ গুলাতে বা আমাদের মিডল ইস্ট গুলাতে অনেক বিপদে আছেন, চাকরি হারানোর ভয় বা নানা রকম প্রবলেমে আছেন, তারাও প্রায় 3 মাস ধরে লকডাউনে। এরপরেও বিশেষ করে আমি সিলেট অঞ্চলের কথা বলতে পারি, কোনো একটা গ্রাম মনে বাদ নাই যেখানে প্রবাসীরা বিভিন্নভাবে সহযোগিতা করতেছেন না। এটা একটা বড় দৃষ্টান্ত। দেখেন প্রবাসীদেরকে আমরা খুব বেশি কিছু করতে পারি না, এবং আমাদেরও অনেক সামর্থ্যবান লোক আছেন, তারা কিন্তু নিজেদের জায়গা থেকে কাজ করতেছেন। এটা একটা ভালো ব্যাপার। আর কিন্তু উল্টা দিকে হচ্ছে গিয়ে যে যে অনেক নিউজ আমরা শুনতে পাই, এগুলো আবার হার্ট ব্রেকিং। অনেক আমি এডিশনাল সেক্রেটারি থেকে শুরু করে অনেক বড় বড় মানুষদেরকে শুনলাম যে হাসপাতালে ঘুরতে ঘুরতে অনেক হাসপাতালে এডমিশন না পেয়ে ওনারা মারাই গেলেন, একজন মুক্তিযোদ্ধা মারা গেলেন। এইটা আবার আমাদেরকে খুবই বিব্রত করে। তো এরকম পরিস্থিতিতে আপনি দিগন্তের দুই দিকে কিন্তু আমাদের, তবে যারা ফ্রন্ট লাইনে থেকে যুদ্ধ করার কথা তারা অনেকেই যুদ্ধ করছেন, আর যারা আসলে অনেকেই মানে ডিজার্ভ করি আমরা তারা থাকবেন, অনেকেই থাকছেন না। এবং এটাও কিন্তু আমাদেরকে, এই করোনা ভাইরাস কিন্তু আমাদেরকে মানুষ শিখাচ্ছে, মানবিকতা শিখাচ্ছে, এবং কারা আসলে আমাদের জন্য কাজ করতেছেন আরেকটা নতুন সেকশন তৈরি করতেছে। আচ্ছা, আরেকটি প্রসঙ্গে আসলে প্রাসঙ্গিকভাবে আসে কিনা, আসলে যাদেরকে আমরা কাজ করতে মাঠে পাঠাচ্ছি ফ্রন্টলাইন ফাইটার হিসেবে, তাদেরকে সুরক্ষিত করে অস্ত্রশস্ত্রে সজ্জিত করার যে বাস্তবতাটা ছিল সেটি কিন্তু শুরু থেকেই অনেকভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে। আমরা এখন যদিও কিছুটা ভালো অবস্থায় আছি, ডাক্তারদের ইকুইপমেন্টস, তার সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সুরক্ষার ব্যাপারটি আমরা দেখি যে রাস্তায় কিন্তু পুলিশ দেশের স্বাভাবিক পোশাকেই কিন্তু তারা কিন্তু কাজ করেছেন গত সপ্তাহ পর্যন্ত। আর ডাক্তারদের পিপি মাস্ক নিয়ে তো অনেক অনেক কথা হচ্ছে, সমন্বয়টি আমরা করতে পেরেছি কিনা আপনার কি মনে হয় ব্যাসের সুমন? দেখেন আমি একদম প্রথম থেকেই কিন্তু বলে আসছি, আপনি জানেন কিনা, প্রথমেই বলে আসছি যে যে কয়েকটা মন্ত্রণালয় অনেকদিন আগে থেকে খুব বেশি দুর্নীতিগ্রস্ত, এর মধ্যে হচ্ছে গিয়ে এই আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় ছিল মানে ওয়ান অফ দ্য টপ। আপনি জানেন যে একজন তৃতীয় শ্রেণীর কর্মচারী সম্ভবত তার অ্যাকাউন্টে 1500 কোটি টাকা পর্যন্ত পাওয়া গেছে, ফরিদপুর মেডিকেল থেকে শুরু করে। হেন কোনো দুর্নীতি নাই যে এই স্বাস্থ্য মন্ত্রণালয় হয়নি। তো স্বাস্থ্য মন্ত্রণালয় আমি প্রথম থেকেই বলে আসছি যে সমন্বয় আমরা 3 মাস সময় পেয়েছি। তারপরেও কিন্তু আপনি জানেন কিন্তু আমি লাইভে এসে প্রায় 50 লক্ষ মানুষের সামনে এসে বলছি যে আমাদের এই মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ হওয়া খুবই জরুরি। আমি মাননীয় প্রাইম মিনিস্টারকে পর্যন্ত অনুরোধ করছি। আমি জানি না কোন স্ট্র্যাটেজিক কারণে উনি এখন ওই যে একটা ক্যামেরার ভিতরে থেকে বেশিরভাগ সময়ই কথা বলেন, কিন্তু এই দায় ওনারা কোনোভাবেই এড়াতে পারবেন না। এই 3 মাসে আমরা যে পরিমাণ সময় পাইছি, আমরা, আমার মনে হয় সমন্বয়ের দিক থেকে আমরা মানুষ বেশি, এটা ঠিক যে আমরা কতটুকু পারতাম আমি জানি না, কিন্তু দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে ওই মন্ত্রণালয়ের মন্ত্রী, মাননীয় মন্ত্রী থেকে শুরু করে এই ডিজি থেকে শুরু করে আরো যারা আছেন এখানে, আপনার এই সচিব, মাননীয় সচিব থেকে শুরু করে 3 জনই আমি ব্যক্তিগতভাবে বলছি তারা পুরোপুরি ব্যর্থ হয়েছেন। আমাদের যাই ছিল তাই ওনারা প্রকৃতভাবে ব্যবহার করতে পারেনি। জি, আপনার কাছে আমরা আবারও আসছি, আমরা একটু আবুল হাসান মিলন আপনার কাছে একটু আসতে চাই। আসলে আমরা যদি বলছি এটাকে করোনা যুদ্ধ, যুদ্ধের আসলে যে প্রস্তুতির কথা থাকে বা যুদ্ধে যে সাবধানতার ব্যাপারটা থাকে, যুদ্ধে যে সতর্কতার ব্যাপারটি থাকে, সেটি কি আপনার কাছে মনে হয়েছে কিনা শুরু থেকে এখন পর্যন্ত একটু গা ছাড়া ঢিলেঢালা ভাবে? এবং তার পাশাপাশি আরেকটি বিষয় আছে যে যে ব্যক্তিগুলোকে এই সমস্ত যুদ্ধে ভালো ভালো সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক গড়িমসি হয়েছে, সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে অনেক অসুবিধা হয়েছে, এবং তার পাশাপাশি এই কারণেই কিন্তু আসলে অনেক অমানবিকতার উদাহরণ আমাদের সামনে এসে পৌঁছেছে কি না, আপনার ব্যাখ্যা কি? মানবিকতা নিয়ে একটু বলি। জি, যে কিছু কিছু অসুখের সাথে সামাজিক কুসংস্কার জড়িয়ে যায়। কুষ্ঠ রোগ বা লেপ্রোসি বলে একটা অসুখ আছে। এটা যখন প্রথম হলো এবং এর যখন চিকিৎসা ছিল না, তখন মনে করা হতো যে পাপী লোকদের এটা হয়, এবং যাদের কুষ্ঠ হতো লন্ডন শহরের মতো জায়গায় তাদের ল্যাম্প পোস্টের সাথে বেঁধে জ্বালিয়ে মেরে ফেলা হতো, পুড়িয়ে দেওয়া হতো। তারপরে একসময় এক ধর্মযাজকের কুষ্ঠ রোগ হলো, এবং তখন সমাজ নড়ে চড়ে বসলো যে কেবল পাপী লোকের এটা হয় না। তো করোনা কোভিড নিয়ে আমাদের সামাজিক কিছু কুসংস্কার আছে, যে কারণে আমরা অকারণে কিছু কাজ করছি। যেমন কোনো লোক মরে গেলে তার আত্মীয় স্বজনকে দেখতে দেওয়ার সুযোগ নেই,
এবং তাকে নিয়ে আমরা কবর দিচ্ছি। একজন মৃত ব্যক্তির শরীর থেকে করোনা কিন্তু জীবিত ব্যক্তির শরীর থেকে যেভাবে ছড়ায় ততটা সেভাবে ছড়ায় না। মৃত ব্যক্তির প্রতি আরেকটু শ্রদ্ধা দেখানো এবং আত্মীয় স্বজন সন্তানদের দেখার সুযোগ করে দেওয়া উচিত। বারবার বলা সত্ত্বেও এই জায়গাটায় আমরা কিন্তু সামাজিকভাবে আমরা কাজ করতে পারছি না। আর দ্বিতীয় বিষয় হলো, যারা করোনা যুদ্ধে নেতৃত্ব দেবেন স্বভাবতই, যদি মন্ত্রণালয় ওয়াইজ আছি তাহলে স্বাস্থ্যমন্ত্রী হলো আমাদের মন্ত্রণালয়ের নেতা, তারপরে মহাপরিচালক হলো মহামারী নিয়ন্ত্রণের নেতা। তো তারা কি আসলে আজ অবধি বিশ্বাস করেন যে করোনা এবং কোভিড একটি গুরুত্বপূর্ণ বা একটা সিরিয়াস অসুখ? কাল পরশুও আমাদের স্বাস্থ্যমন্ত্রী বিসিপিএস মিলনায়তনে বলেছেন করোনা তেমন কোনো অসুখ না। তো এই যদি হয় তার মেন্টালিটি, মানসিকতা, তাহলে তাদের কাছ থেকে খুব বেশি প্রত্যাশার কিছু নেই। কিন্তু যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আমাকে বর্তমান বাস্তবতার উপরে ভিত্তি করেই কৌশলটা প্রণয়ন করতে হবে। একদিকে অর্থনৈতিক বাস্তবতা, একদিকে জনস্বাস্থ্যের বাস্তবতা, এই দুই বাস্তবতার মাঝখানে দাঁড়িয়ে আমাদের ব্যবস্থা নিতে হবে। আমরা লকডাউন শিথিল করছি কিংবা করছি না, লকডাউন শিথিলের কিছু বৈজ্ঞানিক নিয়ম আছে। প্রথম শর্ত হলো, যখন সংক্রমণের হার নিচের দিকে যাবে এবং 2 সপ্তাহ নিচের দিকে যে একটা জায়গায় পৌঁছবে তখন লকডাউন শিথিল করা উচিত। কিন্তু আমরা লকডাউনটা শিথিল করলাম যখন আমাদের সংক্রমণের হার প্রতিদিন বাড়ছে। তো এই সময়টা লকডাউন শিথিল করা বৈজ্ঞানিকভাবে উচিত না। কিন্তু ক্ষুধা, অর্থনৈতিক বাস্তবতায় আমরা হয়তো লকডাউন শিথিল করতে বাধ্য হচ্ছি। আমরা যদি বাধ্যই হই তাহলে দ্বিতীয় শর্তটি হলো, এই লকডাউন শিথিল করার ফলে যে পরিমাণ স্বাস্থ্যের সমস্যা হতে পারে আমরা কি সেটা মোকাবেলা করার জন্য প্রস্তুত কিনা, অর্থাৎ যে পরিমাণ নতুন কোভিড রোগী আমরা পাবো এবং স্বাস্থ্য চিকিৎসা নিয়ে যে পরিস্থিতির সৃষ্টি হবে সেটা আমরা সামাল দিতে পারবো কিনা। এই দ্বিতীয় জায়গাটায় আমরা কিন্তু এখনো চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি। বিশেষ করে ঢাকা শহরে আমরা রোগীদের চিকিৎসা নিয়ে মারাত্মক সমস্যার মধ্যে আছি। আপনার টেস্ট না হলে আপনি কোভিড হাসপাতালেও ভর্তি হতে পারছেন না, নন কোভিড হাসপাতালেও ভর্তি হতে পারছেন না, আপনি হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরে যাচ্ছেন। এই জায়গাটা খুব জরুরিভাবে অ্যাড্রেস করতে হবে। সুমন ভাই যে বললেন যে পুলিশরা ফ্রন্ট লাইনে যুদ্ধ করছে, ফাইট করছে, পুলিশ, সেনাবাহিনী এদের প্রতি অবশ্যই শ্রদ্ধা জানাই, ডাক্তাররাও ফাইট করছে। কিন্তু আপনার মাধ্যমে একটি কথা বলতে চাই যে আমরা খুব অবাক হয়ে দেখলাম যে ডেঙ্গু মোকাবেলায় আমরা দেখলাম সরকারের সাথে সাথে বেসরকারি স্বাস্থ্য খাত এগিয়ে এসেছিল, কিন্তু এবার আমরা দেখলাম যে বেসরকারি খাতে আপনারা টেস্ট করার পারমিশন দিচ্ছেন না। যে লোকটা সামান্য সর্দি কাশি হলে সিঙ্গাপুর যায়, সে কি টাকা দিয়ে একটা টেস্ট করার অধিকার রাখে না? এই প্রসঙ্গে আরেকটি আলোচনাও আছে, সেটি হচ্ছে আমরা ইতিমধ্যে খবর পেয়েছি বেসরকারি হাসপাতাল এবং বেসরকারি মেডিকেল কলেজে যারা কাজ করেন এরকম অনেকেই তারা এখন পর্যন্ত মার্চ এবং এপ্রিল মাসের বেতনও পাননি। এটিও একটি বড় আলোচনার বিষয়। এই প্রসঙ্গে আপনার কাছে অবশ্যই আমি আসবো। এখন দর্শক আমাদের সঙ্গে আছেন, তার প্রশ্নটি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। দর্শক, আপনার নামটি বলে আপনি আপনার প্রশ্নটি আমাদের কাছে করতে পারেন। আমি কেরানীগঞ্জ থেকে মোহাম্মদ নাসিরউদ্দিন বলছিলাম। জি, ওয়ালাইকুম আসসালাম, বলুন। সুমন ভাইয়ের কাছে প্রশ্ন, দেশটা সুমন ভাইয়ের কাছে, যে আমাদের সেতুমন্ত্রী বলছে 4 কোটি লোকেরে ত্রাণ দিয়েছে, তাই একজনের যদি 4 জন ফ্যামিলিতে সদস্য থাকে তাহলে তা 16 কোটি হয়। তাহলে আরো তো আমাদের দেশের বিত্তবানরা, সুমন সাহেব বলছে যে সিলেটের বহুত প্রবাসীরা দিছে ত্রাণ, তো এত ত্রাণ দেওয়ার পরও কেন এত সংকট যে খাদ্যের জন্য মাঠে নামতে হবে? জি, আপনাকে ধন্যবাদ। এই প্রসঙ্গে অবশ্যই ব্যারিস্টার সুমন উত্তরে দেবেন আমাদেরকে, কিন্তু তার কাছে যখন আমরা পরবর্তীতে আবারও আসবো। আমরা একটু তৌফিক জোয়ারদার আপনার কাছে একটু আসতে চাই। ডক্টর তৌফিক জোয়ারদার, নিশ্চয়ই আপনি আমাদেরকে শুনছেন। আসলে যে আলোচনাটি আমরা করছি এখানে আসলে রাষ্ট্রের যারা নীতি নির্ধারণ করছেন তারা কি এই বিজ্ঞানটি জানেন না বা বোঝেন না যে আসলে সর্বোচ্চ সংক্রমণের সময় লকডাউনটি আসলে শিথিল করতে হয় না? তারা কোন বিবেচনায় করেছেন বলে আপনার কাছে মনে হতে পারে, বা পরবর্তী যে ধাপগুলো নিয়ে আসলে আমাদের সচেতন হওয়া দরকার ছিল সেই প্রসঙ্গে আমরা যা উদ্যোগগুলো নিতে পেরেছি সেটি বাস্তবিক ক্ষেত্রে কতটুকু বিজ্ঞানসম্মত হয়েছে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আমরা কেন আসলে সমন্বিত পদক্ষেপগুলো নিতে পারছি না সেটার প্রশ্নের উত্তর আপনি কিন্তু পাবেন আমাদের যদি অতীতের কাজগুলোর দিকে প্রথম থেকে দেখে আসেন। প্রথম থেকে আমরা কিন্তু এক ধরনের সমন্বয়হীনতা দেখতে পাচ্ছি। যেমন মনে করেন আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী নিজেও কিন্তু একবার উল্লেখ করেছিলেন, আপনার মনে আছে কিনা, একটা সংবাদ সম্মেলনে যে আমি কতটুকুন করব। আমি যখন বলি যে প্লেন নামবে না
বা এখন ভেতরে বাংলাদেশে বাইরের থেকে মানুষ আসা বন্ধ করা উচিত, তখন দেখা যাচ্ছে প্লেন নেমে যাচ্ছে। যখন আমি একটা সিদ্ধান্ত দিতে যাচ্ছি সেটা হচ্ছে না। তাহলে দেখা যাচ্ছে যে এইটা শুধুমাত্র একটা মিনিস্ট্রি বা একটা মন্ত্রণালয়ের কাজ নয়, এই কাজটার একটা সমন্বয়ের যে ব্যাপারটি আছে, সেই সমন্বয়ের ব্যাপারটি কিন্তু প্রথম থেকেই আমরা একটু ঢিলে ঢালা দেখতে পাচ্ছি। তো এই জন্য একটা জিনিস আমার কাছে মনে হয় যে বাংলাদেশে মানে জসিম দেশে জদাচার আর কি। বাংলাদেশে আমরা জানি যে মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গুলি হেলন ছাড়া অনেক কিছুই আসলে হয় না, এবং আমরা যখনই কোনো যেখানে প্রাইম মিনিস্টারের এঙ্গেজ হওয়ার দরকার নাই সেরকম ক্ষেত্রেও কিন্তু আমরা বলি যে মাননীয় প্রধানমন্ত্রী আপনার হস্তক্ষেপ আমরা কামনা করছি। অথচ এই কোভিড এর যেই নিয়ন্ত্রণ এবং এটার যে কোঅর্ডিনেশনের যেই কাজ, সেখানে কিন্তু আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক পরে এঙ্গেজ হতে দেখেছি এবং এখনো পরিপূর্ণরূপে এঙ্গেজ হতে দেখছি না। আমরা যেখানে ইংল্যান্ডে দেখি যে বরিস জনসন, এবং এমনকি উনি যখন অসুস্থ হয়ে গেলেন তিনি একজনকে তার জায়গায় দিয়ে গেলেন। আমরা আমেরিকায় ট্রাম্পকে দেখছি বারবার সামনে আসতে, অ্যাঙ্গেলা মার্কেলকে আমরা দেখছি জার্মানিতে বারবার সামনে আসতে, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে কিন্তু আমরা ঠিক ওই কোঅর্ডিনেশনের যেই নিড বেসড যে জায়গাটি আছে সেখানে খুব বেশি সেই পরিমাণে দেখতে পাচ্ছি না। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের এই ইনকোঅর্ডিনেশনের পিছনে আমাদের এইটার যে গুরুত্ব দেওয়ার ব্যাপার আছে, অর্থাৎ এই কোভিড মহামারীর যেই সিচুয়েশনটা সেটাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখার ব্যাপারে এখনো কিছুটা ঘাটতি আমাদের রয়ে গিয়েছে, এটা একটা। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপারটা, যে আমরা এই যেমন আমরা, আমার মনে আছে, আমি এখানে নাম উল্লেখ করতে চাই না, কিন্তু আপনার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের একজন মানে ঊর্ধ্বতন একজন কর্মকর্তা আর কি, আমার বন্ধু বান্ধব, তিনি এপ্রিলের 4 তারিখে আমাকে জিজ্ঞেস করছিলেন যে এটা কি আরো 3-4 দিন বাড়বে, এক সপ্তাহ তো হয়ে গেল। আমি বললাম যে এক সপ্তাহ না, এটা তো এক সপ্তাহের বিষয় না। তখন বললো যে তাহলে ম্যাক্সিমাম 14 তারিখ পর্যন্ত বাড়ানো যেতে পারে নাকি। তখন আমি বললাম যে আর ইউ ক্রেজি, আপনার কি মনে হয় যে এটা এক সপ্তাহ 2 সপ্তাহের ব্যাপার? মিনিমাম 2 সপ্তাহ আমাদের যে প্রজেকশন গুলো আছে সেগুলো আপনি দেখেন। তো আমার কথাকে তারা যেন ঠিক মানে পারসিভই করতে পারছেন না যে এটা 2 মাস ধরে একটা লকডাউন হবে। আপনি লক্ষ্য করে দেখেন যে আমাদের এই যে সাধারণ ছুটি, সো কল্ড সাধারণ ছুটি, এটা কিন্তু এক সপ্তাহ করে বাড়ছে। তো আপনার একটা জিনিসের 2 মাসের আমি এক ধরনের পরিকল্পনা আর এক সপ্তাহের পরিকল্পনা কখনো এক হতে পারে না। আমি যখন জানি যে এক সপ্তাহ পরে তো আমার ছুটি উঠেই যাচ্ছে, আমি একভাবে পরিকল্পনা করব। কিন্তু আমি যদি জানি যে না, আমার 2 সপ্তাহ 2 মাস বা তার থেকে বেশি সময় ধরে আমার একটা লকডাউনের পরিস্থিতি বিরাজ করতে পারে, তাহলে আমাকে কিন্তু সেভাবেই পরিকল্পনা করতে হবে। তার মানে দেখা যাচ্ছে যে এই যে কোভিড মহামারীর যেই গুরুত্ব, এটার যেই প্রাণঘাতী যেই বৈশিষ্ট্য, সেটিকে কিন্তু আমাদের নীতি নির্ধারকরা প্রথম থেকে এবং এখনো পর্যন্ত যথার্থভাবে উপলব্ধি করতে পারছেন না বলে আমার মনে হয়। যদি কিন্তু আমরা পারতেন, জানি তাহলে এখন পর্যন্ত অনেকগুলো টেকনিক্যাল কমিটি হয়েছে, সেখানে আসলে অনেক গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী ব্যক্তিরা সেখানে আছেন, তারা কি এখনো বুঝতে পারছেন না বলে মনে করেন আপনি, ডক্টর তৌফিক জোয়ার্দ্দার? নীতি নির্ধারণী যে কমিটিটি আছে, আমাদের যে একদম প্রধান এই টেকনিক্যাল অ্যাডভাইজরি কমিটি যেটা আছে, 17 সদস্য বিশিষ্ট যে কমিটি, সেটার কথা যদি বলে থাকেন, সেখানে 17 জনের মধ্যে, আমি এটা আরো অন্যান্য চ্যানেলেও বলেছি এবং অত্যন্ত কড়াভাবেই বলেছি, যে 17 জনের মধ্যে 11 জনই হচ্ছেন ক্লিনিশিয়ান। একটা মহামারীর ম্যানেজমেন্টে, মহামারী প্রতিরোধ করার ক্ষেত্রে তো ক্লিনিশিয়ানের ভূমিকা আসলে খুবই গৌণ। উনাদের ভূমিকা আছে, উনারা নমস্য, কিন্তু যখন একজন রোগী আপনার হসপিটালাইজড হয়ে যায় তখন তাদের ভূমিকা। কিন্তু এর ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিন্তু আপনার জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, জনস্বাস্থ্য বলতে কিন্তু একটা মাত্র ডিসিপ্লিন, ইটস আ কম্পোজিট ডিসিপ্লিন। এখানে অনেকে আছেন, এখানে মেডিকেল অ্যানথ্রোপোলজিস্ট, হেলথ ইকোনমিস্ট, এপিডেমিওলজিস্ট, নিউট্রিশন এক্সপার্ট থেকে শুরু করে মানে নানা রকম কিন্তু ডিসিপ্লিনের মানুষজন মিলে এখানে আছে, জি। পাবলিক হেলথ তৈরি হয়। কিন্তু তাদের কিন্তু আমরা মাত্র 3 জন, এই পুরো 17 জনের কমিটিতে মাত্র 3 জন পাবলিক হেলথ এক্সপার্ট আমরা দেখতে পেয়েছি, বাকি সবই হচ্ছে ক্লিনিশিয়ান। তাও কি ক্লিনিশিয়ান? গাইনোকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট, তারপরে হচ্ছে আপনার চাইল্ড স্পেশালিস্ট অর্থাৎ পেডিয়াট্রিশিয়ান, এই জাতীয় মানুষজনকে আমরা দেখছি এখানে ভিড় করে থাকতে। মানে আসলে সঠিক জায়গায় সঠিক নীতি নির্ধারণী ব্যক্তিরা আসলে এখনো অনুপস্থিত। আমার হ্যাঁ, আপনি যে ইয়ের কথা বারবার বলছেন, যে মানবিকতার কথা বলছেন, জি। রিস্ক কমিউনিকেশন কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ, যে কোনো মহামারী নিয়ন্ত্রণের ক্ষেত্রে রিস্ক কমিউনিকেশন খুব ইম্পর্টেন্ট। আর কমিউনিকেশন কারা করে? কমিউনিকেশনকে ডাক্তার করে। কমিউনিকেশনের জন্য আপনার কমিউনিকেশন এক্সপার্ট লাগবে, আপনি যার সাথে কমিউনিকেট করবেন তার কালচার আপনাকে বুঝতে হবে, অ্যানথ্রোপোলজিস্ট লাগবে, সোশ্যাল সায়েন্টিস্ট লাগবে। তো এদের এঙ্গেজমেন্টটা কোথায়? আমি তো এদেরকে কোথাও দেখতে পাচ্ছি না সেভাবে। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার কাছে আমরা আবারও আসবে। ব্যারিস্টার আহসান হাবিব, আপনি শুরু থেকে আমাদের সঙ্গে আছেন। আপনার কাছে আমাদের এই আলোচনার আসলে শেষ প্রশ্নটি আপনার কাছে করতে চাই। এত জায়গায় সমন্বয়হীনতা এবং রাষ্ট্রের যারা ব্যক্তিগত গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান করছেন এই মহামারীকে নিয়ন্ত্রণ করার জন্য, তাদের আসলে বুঝতে না পারার বাস্তবতা। আবার একদিকে দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী স্টিয়ারিং সিটে বসে তিনি
প্রায় প্রতিদিনই কাজ করছেন, ছোট ছোট বড় বড় কাজ করছেন এই সংকট সমাধান করার ক্ষেত্রে। তার যে সিদ্ধান্তটি মাঠ পর্যায়ে যারা বাস্তবায়ন করবেন বা এই কাঠিদৌড়টি যারা এগিয়ে নিয়ে যাবেন সামনের দিকে, সেখানে কি গলদ আছে বলে আপনি মনে করেন, এবং যে কারণে আমাদের সামনে এই এত বড় বড় সমন্বয়হীনতার উদাহরণগুলো আমাদের সামনে আসছে কিনা? ব্যারিস্টার আহসান হাবিব। আচ্ছা, খুব সহজ ভাষায় বলি, বাংলাদেশের 16 কোটি মানুষের বুঝতে খুব সুবিধা হবে। আমাদের স্কুলের প্রধান শিক্ষক খুব ভালো, কিন্তু ছাত্রগুলা খুবই বাজে, খারাপ স্টুডেন্ট দিয়ে ভরা। আমাদের রেজাল্ট ভালো হবে না। আমাদের শিক্ষকরাও খারাপ এই স্কুলে, আমাদের ছাত্ররাও খারাপ। আপনি যাদেরকে আজকে বলছেন জনপ্রতিনিধি, জনপ্রতিনিধিরা কারা? দে আর লেজিসলেচার্স। আমাদের পার্লামেন্টে যারা আইন পাশ করবেন, আইন প্রণেতা। একটা সময় ছিল বঙ্গবন্ধুর আমলে, তখন প্রায় 70% ছিল যারা আইন বিশেষজ্ঞ বা আইনজীবী, তারা ছিলেন পার্লামেন্টে আইন প্রণেতা। আর এখন আপনারা ধরে আনছেন হচ্ছে যারা ব্যবসায়ী, যারা খুব একটা ভালো শিক্ষিত, ভদ্র, মার্জিত পারিবারিক ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসেননি। এখন ইনাদেরকে আপনারা এসে বলছেন যে বাংলাদেশের 18 কোটি মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ আপনারা করবেন, আপনারাই আইন পাস করবেন, আপনারাই বাজেট ঠিক করবেন, আপনারা সবকিছু করে দেবেন। এন্ড ওয়াই? সবকিছুতে প্রধানমন্ত্রী আসতে হবে। প্রধানমন্ত্রী 72,000 কোটি টাকা প্রণোদনা ঘোষণা দিয়েছে, কিন্তু এই 72,000 কোটি টাকা তো প্রত্যেকটা বাসায় যে দিয়ে আসার দায়িত্ব প্রধানমন্ত্রীর না। উনি তো ওনার রাইট কাজটা করেছেন। এখন এই সঠিক কাজের বাস্তবায়নটা যাদেরকে করার জন্য যাদের হাতে দায়িত্ব দেওয়া হচ্ছে, আপনি যেটা বললেন, যারা এই কাজগুলোকে ঠিকঠাক মতো তাদের করার কথা, সেই মানুষগুলো তো করছেন না। কারণ কি? কারণ হচ্ছে তাদের সেই কাজগুলো করার তো যোগ্যতাই নাই। বেশিরভাগ আমাদের সংসদে অবশ্যই খুবই যোগ্য এমপি আছে, আমাদের মন্ত্রী পরিষদের মন্ত্রী আছে, কিন্তু সেটার সংখ্যা এখন খুবই কম। এখন আমাদের পার্লামেন্ট রিপ্রেজেন্ট করে হচ্ছে প্রায় 65%-এরও অধিক হচ্ছে ব্যবসায়ী। এক আনিসুল হক ক্যান নট বি অ্যান এক্সাম্পল যে এখন সব ব্যবসায়ীদেরকে ঢুকাই দিব, সবাই আনিসুল হক হয়ে যাবে। কিছু জিনিস আপনি একটু চিন্তা করেন। এই যে ন্যাশনাল কাউন্সিলিং এর কথা, এই যে বললে 17 সদস্য বিশিষ্ট, এটা তো একটা জোকার কাউন্সিল। যে কাউন্সিলের হেড এসে বলতেছেন কি হয় ভাই কিছুই জানি না। দেন ওয়াই ইউ আর সিটিং দেয়ার? ওয়াই ইউ আর নট স্টিল রিজাইনিং ফ্রম দ্যাট পোস্ট? এই প্রশ্ন তাকে কে করবে? কারণ ওনারা চিন্তা করে জনগণের ভোটে তো আমরা এমপি হচ্ছে না, মাননীয় প্রধানমন্ত্রী উনি একাই আমাদেরকে বারবার পার করে নিয়ে আসবে নৌকায় করে। না, একটা মহামারীর জন্য কি আমরা কখনো প্রস্তুত ছিলাম? আজকে নিমতলিতে যখন আগুন লাগে আমরা প্রস্তুত না, এটার কারণে আবার এফআর টাওয়ারে আগুন লাগে, আমরা প্রস্তুত না। তারপরে আবার হবে, তখন আমরা প্রস্তুত থাকবো না। আজকে করোনা আমরা প্রস্তুত না, এরপরে যখন ভূমিকম্প হবে তখন আমরা প্রস্তুত থাকবো না। তখন আবার এখন আপনি স্বাস্থ্যমন্ত্রীকে নিয়ে কথা বলছেন, তখন আপনি কথা বলবেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীকে নিয়ে কথা বলবো। তো অর্থাৎ আমি যে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি, আমাদের লিডারশিপ কোয়ালিটিতে অনেক সমস্যা আছে। আর এখন ছুটির যে বিষয়টা নিয়ে কথা বললাম, হ্যাঁ, ছুটির বিষয়টা আপনি খেয়াল করেন, শব্দ প্রয়োগের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন ঘোষণা দিলেন সরকারি ছুটি, ছুটি বলতে আমরা জনসাধারণ, বাংলা সাধারণ মানুষজন একটা উৎসবের আমেজকে বুঝায় যে আমার ছুটি হয়েছে, এখন আমরা ঈদের ছুটিতে যাব, এখন দুর্গাপূজার ছুটি, এখন আমরা কোরবানির ঈদের ছুটি, এখন গরমের ছুটি, এখন শীতের ছুটি, শীতের ছুটি। এক্স্যাক্টলি। সো ছুটি ওয়ার্ডটার সাথে আমাদের অ্যাসোসিয়েশন হচ্ছে উই নো ইটস আ হলিডে, উৎসব। লকডাউনের সময় আপনি বলতে পারবেন না। আমরা পরিচিত কিসের সাথে? উই আর নট ফ্যামিলিয়ার উইথ ওয়ার্ডস লাইক হোম কোয়ারেন্টাইন। এটা তো জীবনে প্রথম শুনছে মানুষজন। আমাদেরকে যখন লকডাউনের কথা বলছে সেটাও মানুষজন বুঝতে পারছে না। হ্যাঁ, তো আমাদের যদি এখানে বলা উচিত ছিল যে কারফিউ, সোজা বাংলা কথায় বাঙালি বুঝে হচ্ছে 144 ধারা কারফিউ। হ্যাঁ, আপনি এইটা যদি আপনি ইন্ডিয়ার দিকে দেখেন, ইন্ডিয়ার সরাসরি কারফিউ ঘোষণা করে দিচ্ছে, তারা লং টার্ম কারফিউ দিচ্ছে। আর যে বিষয়গুলো আমরা শুরুতেই, আমি সরকারের সমালোচনা করার সময় না, সরকারের তোষামোদি করার সময়ও না, কিন্তু যে বিষয়টা আমাদেরকে বোঝা উচিত যে আমাদের সমস্যাটা কোথা থেকে আসলো, উৎসটা কোথায়। যখন প্রবাসীরা এখানে বিদেশ থেকে আসলো, আরে ভাই আপনি গার্মেন্টস এর মালিকদেরকে যে সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য টাকা দিচ্ছেন, তাদের দিকটা দিচ্ছেন, মানবিক দিকটা তো তাদেরও দেখছেন। আপনার তো প্রথমে দরকার ছিল এদেরকে ওই আশকোনায় হাজি ক্যাম্পে ওরকম বাজে ভাবে গরুর গোয়াল ঘরের মতো না রেখে উত্তরার আশেপাশে যে আপনি হোটেলগুলো এখন শ্রেষ্ঠ তাদেরকে রাখার জন্য আপনি শুরুতেই তাদেরকে রেখে ওখানে লকডাউন করে দেন না। ওই 10টা হোটেল 5টা হোটেলে তারা থাকতো, পুরো বাংলাদেশে কোথাও একটা সংক্রমণ হওয়ার সম্ভাবনা ছিল না। পরে কি করা হলো? পরে কিন্তু ঠিকই তাদেরকে পাঠিয়ে দেওয়া হলো। দেখেন মাদারীপুরে যখন তারা গেল তখন মাদারীপুরে কিন্তু শিবচর লকডাউন হলো তখন।
হ্যাঁ, শিথিল লকডাউন। সো প্রত্যেকটা জায়গায় কি হলো, এটা এইভাবে আস্তে 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 কিন্তু জিনিসটা ছড়াচ্ছে। এখন সবচেয়ে সমস্যা আছে কারা ভাই? আমি যদি জাস্ট 20 সেকেন্ড একটু আপনাকে এটা জি, বলি, বলেন। আপনি দেখেন মিডল ক্লাস ফ্যামিলিরা খুব সমস্যা আছে। এই ৭২,০০০ কোটি টাকা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা যারা বিশেষ করে গ্রামের দিকে আছেন, তারা তাদের বালিশের নিচে, খাটের নিচে তেল, চাল এগুলো পাওয়া যাচ্ছে, কেউ পানিতে ফেলে দিচ্ছে। আমরা ঠিক এই প্রসঙ্গেই আসলে আসতাম, আলোচনার ঠিক এই জায়গায় আমরা আসতাম। আমাদের ছোট্ট নিম্ন একটা মধ্যবিত্ত বিরতি নেওয়ার সময় মানুষরা হয়েছে। কিছুটা পেলেও মধ্যবিত্ত পাচ্ছে না। এবং দেখেন বাড়ি ভাড়ার যে বিষয়টা সুমন ভাই বললো, এখান থেকেও তো সরকারের কোনো একটা নির্দেশনা আসছে, আসা উচিত ছিল। এটা আসলে তো পরিষ্কার হয়ে যেত যে এই বিষয়টা কিভাবে ডিল করা দরকার। জি, আমরা ছোট একটা বিরতি নিয়ে ফিরে আসি। বিরতি নেওয়ার পরে আসলে আমাদের এই প্রসঙ্গ নিয়ে কথা বলবো। আমাদের ত্রাণের অব্যবস্থাপনা কোথায় গেল, আমাদের বাকি অব্যবস্থাপনা কোথায় গেল, সেই বিষয় নিয়ে আমরা কথা বলতে চাইবো। আসলে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। আমরা কথা বলছি করোনা যুদ্ধে হারিয়ে যাওয়া মানবতা, লকডাউন শিথিল, বাংলাদেশের এই প্রেক্ষাপটে আমরা কি করতে পারি। বিরতির আগে অনেকগুলো প্রশ্ন তুলেছিলেন। সেই প্রশ্ন নিয়ে ব্যাসের সময় আপনার কাছে একটু আসতে চাই। মানুষ বলছেন যে আসলে ত্রাণের যে বর্তমান বাস্তবতা, আমরা দেখেছি ঢাকা শহর থেকে শুরু করে সারা দেশেই ত্রাণ পাচ্ছেন না, হাহাকার করছেন এমন লোকের সংখ্যা দিন দিন বাড়ছে। আবার অনেক ক্ষেত্রে ত্রাণ চুরি, তেলের খনি আবিষ্কার হওয়া, এই সমস্ত বিষয় আছে। এই সংকটের মধ্যে এই মানবিকতা যদি হারিয়ে যায় জনপ্রতিনিধিদের, তাহলে সামনের দিনগুলো আমাদের জন্য কি অপেক্ষা করছে আপনার কাছে জানতে চাই আমরা। ব্যারিস্টার সুমন। শোনা যাচ্ছে কথা? জি, আপনাকে শুনতে হ্যালো? পাচ্ছি আমরা। জি, শুনতে পাচ্ছি জি, আপনাকে। আপনি তো এখনের ত্রাণের কথা বলছেন, কোভিড-19 বা মহামারীর সময়ে। আমাদের এর আগেও তো আমাদের ত্রাণ দরকার হতো। আমাদের এত বেশি জনসংখ্যা, এত বেশি মানুষ, আর এর আগে যে আমাদের সামগ্রী বা ত্রাণ সামগ্রী আসতো, বা নরমাল যে এই কাবিখা বলেন আর বিভিন্ন সামগ্রী আসতো, তাতেই তো হিউজ দুর্নীতির অভিযোগ ছিল। তাই এখন যে একজন প্রশ্ন করতেছিলেন যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব মনে হয় বলছেন যে 4 কোটি পরিবারকে বলছেন নাকি না 4 কোটি মানুষের কাছে পৌঁছানো হয়েছে, আমি জানি না। তবে 4 কোটি মানুষ হইলে হয়তো হইতে পারে, কারণ 16 কোটি মানুষের মাঝে যদি 4 কোটি দেয়া হয় তো আর কতটুকুই দেয়া হলো। এখানে প্রাইভেটলি মানুষ অনেক হেল্প করতেছেন, যার কারণে আমরা এখনো টিকে আছি। আর এই যে এইরকম অবস্থায় দেখেন এই যে দুর্নীতির অভিযোগ যে শুনছেন, যদিও আসলে সংখ্যায় অনেক বেশি চেয়ারম্যান মেম্বার, তাও মনে হয় 200-র মতো মানুষকে অলরেডি সাসপেন্ড করা হয়েছে, বা চেয়ারম্যান বা মেম্বার থেকে পদ থেকে এদেরকে বিতরণ করা হয়েছে। কিন্তু এটা আমাদের একটা সমস্যা কি জানেন, নেতৃত্বের ব্যাপারে আমাদের এমনিতেই বিশ্বাস নেই। অনেকেই বলে কি জানেন, যে চেয়ারম্যান বা মেম্বাররা চাল চুরি করতেছেন। আমি আবার এটাকে একটু ঘুরিয়ে বলি কি, যে ওনারা তো চেয়ারম্যান মেম্বার হিসেবে চাল চুরি করতেছেন নাকি না আমরা আগেই কোনো চোরদেরকে চেয়ারম্যান মেম্বার বানাইছি। আপনি যদি আম গাছের মধ্যে তো অন্য জিনিস পাবেন না। আমরা যদি কোনো কারণে আপনি আমাদের বেসিক স্ট্যান্ডার্ডটা এরকম, এই যে হাসান হাবিব একটা কথা বলছিল 80%, ও তো তাও তো ভদ্রলোকের মতো কথা বলছে, 60% বলছে, 80 থেকে 90% আমাদের মানে মহান সংসদে আমাদের সাংসদরা হচ্ছেন গিয়ে ব্যবসায়ী। একজন ব্যবসায়ী যখন, আর এই যে এখন আপনার একটু আগে কথা হচ্ছিল যে আপনি দেখেন এই আমাদের N95 যে মাস্ক নিয়ে, তারপর হচ্ছে কি আমাদের একটা ওই যে আন্ডার ইনভেস্টিগেশন যেটা চলতেছে যে এমআই এর বিরুদ্ধে, এটাও তো এখন পর্যন্ত আলোর মুখ দেখেনি। তো এখন যদি মনে করা হয় দীর্ঘদিন পর্যন্ত যদি এটা আলোর মুখ না দেখে, বা আমরা যদি, তাহলে তো পাবলিক পারসেপশন হবে কি, গভর্নমেন্টের একটা গ্রুপ নিশ্চয়ই তাদেরকে অ্যাকোমোডেট করতেছে, এবং এর মানে হচ্ছে গিয়ে শুধু যে এমআই জড়িত না, এর মধ্যে অনেক বড় একটা সিন্ডিকেট এটার মধ্যে কাজ করতেছে। এটা তো আমার মুখ থেকে শোনা লাগবে কেন, এটা তো পরিষ্কার। এই মন্ত্রণালয়টা বিশেষ করে আপনি দেখেন এইরকম একটা দুঃসময়ে এই যে প্রাইভেট ক্লিনিক গুলা যারা এরকম ভাবে বিভিন্ন ভাবে গজায় উঠছিল, তারা তো সব এখন বন্ধ। এখন দেখেন এরা নিয়ন্ত্রণ কারা করতো, বেসিক্যালি ব্যবসায়ীরা। কখনো ডাক্তাররা ব্যবসায়ী হয়েছেন, অথবা ব্যবসায়ীরা ডাক্তারদেরকে মেনটেন করছেন। তারা এটা এখন দেখেন দুঃসময়ে সবচেয়ে ক্রাইসিস মোমেন্টে এখন এরা তাদের ভূমিকা রাখতে পারতেছেন না। তো এই জন্য আমি বলছি যে আসলে আমাদের গোড়াতে এই গলদ আছে, এবং আর কত কথা বলবেন আমাদের এই যে রাজনৈতিক, ওই যে একটু আগে আমি বলছিলাম যে আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কথা যে বলছিলাম, যে বিভিন্ন দেশের স্বাস্থ্যমন্ত্রীর কোনো না কোনো ব্যাকগ্রাউন্ডে থাকে, যে আপনার মানে চিকিৎসা বিজ্ঞানে কোনো না কোনো এডুকেশন থাকে।
কিন্তু দুঃখের বিষয় উনি সফল কি অসফল এটা আমাদের জাতি বা আমাদের পরবর্তী ইতিহাস আমাদেরকে এটা ডিটারমাইন করবে। কিন্তু ওনার বেসিকলি কোনো ধরনের এই ব্যাকগ্রাউন্ডে ওনার এইরকম কোনো হিস্ট্রি নাই যে কোনো এই ডাক্তারের উপর বা চিকিৎসার উপর কোনো ধরনের অভিজ্ঞতা ওনার নাই। আমি তো মাঝে মধ্যে আগ্রহ করে বলি যে ওনার পরিবারের অনেকের ডাক্তার ওয়াইফ থাকলে অনেকে ক্লিনিকের ব্যবসা দেয়, আমি দেখলাম জি, যে না ব্যাসের সুমন, আমাদের সময় আসলে খুব বেশি নেই, আপনি যদি শেষ বাক্যটি বলেন আপনার এই প্রসঙ্গে। যে আমি শেষ বাক্যটি একটা কথা শুধু বলি আপনাদেরকে, বাংলাদেশে সবচেয়ে কম দাম যেটা, এটা হচ্ছে গিয়ে মানুষের জীবন, এবং আমার বিশ্বাস যে সবচেয়ে কম দামি জিনিসটাই সবচেয়ে বেশি ইদানিং ব্যয় করা হবে। আমাদের যে বাস্তবতা, ব্যারিস্টার আহসান হাবিব, তাতে আপনার আমাদের আসলে এই অনেকগুলো প্রসঙ্গে মানুষকে হারাতে আপনার হবে। বক্তব্য জানতে চাই। ব্যারিস্টার সুমন যেটা বলেছেন যে মানুষের সবচেয়ে কম দামি মানুষের জীবন, সেই জীবন নিয়ে কি আমরা খেলছি কিনা আসলে এই সামনের প্রেক্ষাপটগুলোতে? ব্যারিস্টার আহসান হাবিব, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ব্যারিস্টার আহসান হাবিব, শুনতে পাচ্ছি। জি। আমার কথা শোনা যাচ্ছে? জি, আপনাকে শুনতে পাচ্ছি আমরা। জি, সুমন ভাই যে কথাটা বললেন, আমি সেই প্রসঙ্গ থেকেই যদি বলি, আই কমপ্লিটলি এগ্রি উইথ হিম অন দ্যাট পয়েন্ট, যে আমাদের জীবনের যে দাম, আপনারা একটু খেয়াল করে দেখেন তো, বাংলাদেশে পত্রপত্রিকার হিসেব অনুযায়ী প্রতিদিন 17 জন মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা যেত। এখন পর্যন্ত প্রতিদিন 17 জন করোনায় মারা যায়নি। আপনি গত 4 মাসে হিসাব করেন না, মারা বাংলাদেশে যায়নি করোনায় কত 17 মানুষের জন। মৃত্যু। জি, আর বাংলাদেশে এখনো পর্যন্ত 2,500-এর বেশি মানুষ গত 3 মাসে হিসাবে কোভিড-19 আসার আগে মারা যেত। তো এই যে বাস্তবতাগুলো, এগুলো আমরা কখনোই সব বুঝার চেষ্টা তো করিনি, বরঞ্চ ইগনোর করার চেষ্টা করেছি যতক্ষণ পর্যন্ত না এটা আমাকে পার্সোনালি এফেক্ট করে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না বাংলাদেশে কোনো একজন নামি দামি মন্ত্রী মারা যাচ্ছেন রোড অ্যাক্সিডেন্টে, যতক্ষণ পর্যন্ত না তার বাসায় আগুন লেগে মারা যাচ্ছে কেউ, ততক্ষণ পর্যন্ত, বা এখন পর্যন্ত কোনো এমপি মন্ত্রীকে তো করোনায় মারা যেতে শুনেননি, তখন বুঝতো যে এটা এখন আমার বাসায়ও চলে আসছে, আমার বাচ্চাকে মেরে ফেলতেছে, আমার ওয়াইফকে মেরে ফেলতেছে। কারণ এই স্বাস্থ্যমন্ত্রী সাহেব ওনার ওয়াইফের চিকিৎসার জন্য যখন ডেঙ্গুতে পুরো বাংলাদেশের মানুষ মারা যাচ্ছে, তো উনি তখন মালয়েশিয়ায় ছিলেন। উনি তখনও এই স্যাক্রিফাইসটা করেন নাই যে উনি ওই বিষয়টাকে দেখবেন। তো আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, আমরা কতটা মানবিক এটা দেখা দরকার। আগে আমরা গার্মেন্টস কে দেখলাম, গার্মেন্টস তো হচ্ছে ভাই আমাদের 2 নম্বর। আহসান হাবিব, আমাদের সময় আসলে শেষ। আপনি যদি আপনার কথাটি 30 সেকেন্ডে শেষ করতে পারেন, বাকি দুজনকে আমরা সময় দিতে চাই আসলে। আমি এটাই বলবো। জি, আপনি দেখেন আজকে যারা প্রবাসীরা আছেন, আমি ইতালিতে কয়েকজন প্রবাসীর সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন যে তারা ঠিক আছেন, তারা একজন অপরকে সহযোগিতা করে চলছেন। হোয়াট অ্যাবাউট देयर ফ্যামিলিজ? এই যে গ্রামে যে তাদের এত, কারণ তাদের তো ইনকাম বন্ধ হয়ে গেছে, জি, তারা তো ওই টাকাটা এখন আর বাংলাদেশে রেমিটেন্সের টাকাটা দিতে পারতেছে না, তাদের ফ্যামিলি চলতেছে না। এদেরকে কারা দেখবে? মধ্যবিত্তদেরকে কারা দেখবে? এদের বাসা ভাড়া কে দিবে? আমি আপনার সাথে এখন যে টক শোতে কথা বলতেছিলাম, ব্রেকের মাঝখানে আমার বাসায় 5 জন মহিলা নিচে এসে দাঁড়ায় আছে, মধ্যবিত্ত ফ্যামিলি। তারা আসলে কোথায় যাবে এবং তাদের জন্য আসলে কোন বন্দোবস্ত হবে, কার কাছে যাবে এটা তারা এটি এখনো নির্ধারিত হয়নি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদের সঙ্গে থাকুন। ডক্টর তৌফিক জোয়ারদার, আপনার কাছে আসতে চাই। সেটি হচ্ছে আসলে এই সংকটের মধ্যে আমরা কোনোভাবেই কি আসলে উত্তরণের পথ খুঁজে এখনো বের করতে পারি কিনা? আমাদের কাছে তো অনেক অপশনও এখনো মনে হয় আছে, নাকি সেই অপশনটি আমরা হারিয়ে ফেলেছি? সেই সময়টি আমাদের আছে, আমাদের কাছে কি আছে সেই সময়টি আসলে এই মুহূর্তে? ডক্টর তৌফিক জোয়ারদার, আমরা জানি যে এই যে একটা কথা আছে না, যে যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ, যতক্ষণ পর্যন্ত আমরা বেঁচে আছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদেরকে আসলে আশা করে যেতে হবে এবং সেটা চেষ্টা করে যেতে হবে। একেবারেই যে কিছু করণীয় নেই এ কথা বলা যাবে না। এখনো যদি আমরা আমাদের বর্তমান পরিস্থিতিটিকে উপলব্ধি করে যথাযথ ব্যবস্থা নিতে পারি, যে ভুলগুলো অতীতে আমরা করেছি সেগুলো আমরা যদি আপনি কি কোনো শুধরাতে পারি, উদ্যোগ তাহলে দেখতে পাচ্ছেন কিনা আসলে হ্যাঁ, সেটি নিয়ে যদি কথা বলতেন একটু। উদ্যোগ আসলে সত্যিকার অর্থে এখনো দেখতে পাচ্ছি না সুস্পষ্ট। তবে এরকম একটা কথা আমার শুনতে পেয়েছি, হয়তো কাল পরশুর মধ্যে আপনারা দেখতে পারবেন যে যেই বিপণীগুলো খুলে দেওয়া হয়েছিল সেগুলোকে আবারও হয়তো মানে এখন ফলো আপ করা হচ্ছে, যে সেগুলো আসলে যেই স্বাস্থ্য নির্দেশনাগুলো মানার কথা বলা হয়েছিল সেগুলো তারা মানছে না কিনা, এবং যদি না মেনে থাকেন তাহলে সেগুলোকে আবারও লকডাউনের আন্ডারে নিয়ে আসার একটা পরিকল্পনা নেওয়া হয়েছে। আমি মনে করি যে এটা একটা ভালো পদক্ষেপ। প্লাস হচ্ছে একটা জিনিস মনে রাখতে হবে, যে টেস্ট আমাদের যেমন হচ্ছে, টেস্ট আরো বাড়াতে হবে। সাথে সাথে অনেকেই বলছেন যে কন্টাক্ট ট্রেসিং কমিউনিটি ট্রান্সমিশন হয়ে গেলে করা যায় না। দিস ইজ নট রিয়েলি দ্য কেস। আপনার কন্টাক্ট ট্রেসিং এখনো করতে হবে, বিশেষ করে যেসব জায়গায় আমার প্রচুর পরিমাণে কেস আছে। আর কন্টাক্ট ট্রেসিং এর জন্য আমাদের যেই
মানুষগুলো মানে চাকরি বাকরি করেন কন্ট্রাক্ট ট্রেসার হিসেবে, তাদেরকে দিলে হবে না। আপনার এটাকে ভলান্টারি বেসিসে ট্রেন আপ করে কন্ট্রাক্ট ট্রেসিং করে কেসগুলোকে আইডেন্টিফাই করে তাই করে আমাদের এই কাজগুলো করতে হবে। আমাদের- আপনাকে ধন্যবাদ হ্যাঁ, জানাচ্ছি, করতে আপনি হবে। আমাদের সঙ্গে থাকুন। ডাক্তার আবুল হাসান মিটন, আপনাকে দিয়ে শেষ করতে চাই। আসলে এই সংকটের মধ্যে আমি যে প্রশ্নটি আপনাকে বিরতির আগে করেছিলাম, অনেক ডাক্তাররা এখনো বেতন পাচ্ছেন না এবং তার পাশাপাশি আসলে অনেক হাসপাতালের ব্যবস্থাপনাতেও এখন অব্যবস্থাপনা আছে। এটিকে আমরা নির্ধারণ করে সমাধানের দিকে যেতে পারি কিনা, আসলে আপনার কাছে কি মনে হয়? এটা আমাদের করতেই হবে এবং সরকারের পাশাপাশি বেসরকারি স্বাস্থ্য খাতকেও ইনভলভ করতে হবে। এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব যে বেসরকারি চিকিৎসকদের জন্য যেন প্রণোদনা ঘোষণা করা হয়। আপনি যেটা বলছিলেন ৩-৪ মাস পর্যন্ত আমাদের ডাক্তাররা ক্লিনিকে বেতন পাচ্ছেন, এমনকি হলি ফ্যামিলি হাসপাতালেও গত ৪ মাস ঠিক মতো বেতন পায়নি। তো এই জায়গা থেকে বেরিয়ে একটু প্রোঅ্যাক্টিভ হয়ে আমাদের একটা লিডারশিপ দিতে হবে। এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীকে যতটুকু চিনি গত ৩৫ বছর ধরে, ওনার একটা অ্যাটিটিউড হলো নেভার টু গিভ আপ। উনি সহজে কোনো কিছু ছাড়েন না এবং ওনার দিকেই সারা পৃথিবী এবং পুরো বাংলাদেশ তাকিয়ে আছে। এই যে এত কমিটি করেছেন, স্বাস্থ্যমন্ত্রী, প্রধান, এগুলো বাদ দিয়ে একটাই কমিটি করুন। শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটা কমিটি করে স্ট্রেট কাজ করুন। আরেকটা সহজ কথা বলি যে প্রচুর পরিমাণ যে বাংলাদেশে প্রতিটা মানুষ ঘর থেকে বেরোলেই মাস্ক ব্যবহার করতে হবে, এরকম একটা নির্দেশনা দিতে হবে। আর একটা হলো যে হাত ধোয়ার জন্য পাবলিকলি প্রচুর ব্যবস্থা করতে হবে। প্রচুর জায়গায় আপনি হ্যান্ড স্যানিটাইজার, সাবানের ব্যবস্থা করবেন। কারণ লকডাউন আপনি আইন করেন আর যাই করেন, আমরা লকডাউন মানতে অভ্যস্ত নয়। অর্থনৈতিক বাস্তবতায় আমরা মানতে আমাদের আসলে- পারবো না, হয়তো মানলে ভালো। আর যদি না মানি সেক্ষেত্রে স্বাস্থ্যবিধি কতটুকু মানা যায় সেই জায়গাটায় আমাদের যেতে জি, হবে। আপনাকে অনেক আর ধন্যবাদ স্বাস্থ্য জানাচ্ছি এবং সেবা যারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন private প্রত্যেককেই sector-কে ধন্যবাদ আনতে হবে। জানাচ্ছি। আমরা আসলে এই সংকট বা এই যুদ্ধের সমন্বয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সেনাপতি যদি সমন্বয়টি ঠিকমতো করতে না পারেন তাহলে সৈনিকরা যারা মাঠে কাজ করছেন তারা বিভ্রান্ত হবেন এবং সে বিভ্রান্তি কিন্তু আমাদের জন্য মঙ্গল বয়ে আনবে না। আমরা চাই সমন্বয়টি আরও সুন্দরভাবে বাস্তবসম্মতভাবে হোক। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আজকের মতো সবাইকে শুভরাত।